আমাদের কোষে মানে যে কোনো জীবকোষে প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, যে কোনো জীবকোষে ডিএনএতে অনেক জিন থাকে, কিন্তু কোনো এক মুহূর্তে সেই সমস্ত জিন অ্যাক্টিভ আছে এমনটা হয় না। এই মুহূর্তে যে জিনের প্রোডাক্ট, সেটা কোনো নির্দিষ্ট প্রোটিন, মেবি এনজাইম অর আদার থিং, সেটার যদি প্রয়োজন কোষে থাকে তখন সেই জিন অ্যাক্টিভ হয়ে সেই প্রোডাক্ট তৈরি করে। আবার যদি এরকম হয় যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টের প্রোডাকশান যথেষ্ট হয়েছে, এইবার সেটাকে কন্ট্রোল করা দরকার, তাহলে ওই জিনের যে এক্সপ্রেশন সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। যেমন আমার কাছে অনেকগুলি বই থাকতে পারে, কিন্তু আমি যে বইটি আজকে সকালে আমার প্রয়োজন ছিল সেই বইটি হয়তো আজকে পড়েছি, কাল সেটা আমি নাও পড়তে পারি, কাল আমার প্রয়োজন হলে আবার পড়তেও পারি। তো সেই রকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা ধরছি যে ইকোলাই ব্যাকটেরিয়া, তার যে ডিএনএ, সেই ডিএনএতে অনেকগুলি জিনের মধ্যে কোনো একটি জিন তার প্রকাশ হবে। সাপোজ ল্যাকটোজ সুগার, এক ধরনের শর্করা, ব্যাকটেরিয়া ইকোলাই যে মাধ্যমে আছে সেই মাধ্যমে ল্যাকটোজ সুগার আছে। তাহলে সেই ল্যাকটোজের মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো দরকার, সেই এনজাইম তৈরি করার জন্য দায়ী জিনগুলো অ্যাক্টিভেটেড হবে। আবার এরকম যদি হয় যে মাধ্যমে ল্যাকটোজ নেই, ওই মুহূর্তে মাধ্যমে ল্যাকটোজ না থাকার জন্য ল্যাকটোজ মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো দরকার, সেইগুলো তৈরির জন্য দায়ী জিন ওই মুহূর্তে ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে অপেরন কি বললাম? অপেরন হচ্ছে নিয়ন্ত্রক উপাদান, রেগুলেটরি কম্পোনেন্টস বা উপাদান, এবং স্ট্রাকচারাল জিন, সংগঠক জিন, এই দুটির সমাহারে গঠিত যে বিশেষ জিন গোষ্ঠী কোনো বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে অথবা বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় প্রোটিনের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, সেই জিন গোষ্ঠীকে বলা হয় অপেরন। যেমন ল্যাকটোজের কথা আমরা বললাম, ল্যাকটোজ সুগার, তার মেটাবলিজমকে কন্ট্রোল করার জন্য ইকোলাই ব্যাকটেরিয়াতে আছে ল্যাক অপেরন। একইভাবে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, তার প্রোডাকশান বা তার সিনথেসিস, সেইটাকে কন্ট্রোল করার জন্য ইকোলাইতেই ট্রিপ অপেরন থাকে, ট্রিপ্টোফ্যান অপেরন বা ট্রিপ অপেরন। আমরা ল্যাক অপেরন স্পেশালি এইটা নিয়ে আলোচনা করব, ল্যাক অপেরনে কী কী জিন আছে এবং তারা কিভাবে কাজ করে। আমরা এখানে ধরছি এটি একটি ইকোলাইয়ের ডিএনএর একটা পার্ট, যে পার্টের মধ্যে ল্যাক অপেরন নামের জিন গোষ্ঠী আছে। এর মধ্যে অনেকগুলি জিন আছে। প্রথমে একটি জিন যাকে আমরা বলছি ল্যাক আই। ল্যাক আই এটাকে রেগুলেটর জিন বলা হয়। তো এই রেগুলেটর জিন এক ধরনের ইনহিবিটর বা বাধাদানকারী পদার্থ, রিপ্রেসার প্রোটিন তৈরি করে, সেই জন্য এটাকে আই লিখছি আমরা। এটা 1045 বেস পেয়ার দৈর্ঘ্য বিশিষ্ট, 1045টি বেস পেয়ার। যেমন A11T একটা বেস পেয়ার, G11C একটা বেস পেয়ার, এরকম ডিএনএ দৈর্ঘ্যকে আমরা বেস পেয়ার দিয়ে প্রকাশ করে থাকি। তো 1045 বেস পেয়ার দৈর্ঘ্য বিশিষ্ট রেগুলেটর জিন। এর পরে আছে প্রোমোটার জিন, যাকে আমরা সংক্ষেপে লিখব ল্যাক পি। এটি প্রোমোটার জিন। প্রোমোটার জিনে থাকছে 80 বেস পেয়ার, মানে এর দৈর্ঘ্য 80 বেস পেয়ার। এর পরে থাকে অপারেটর জিন, ল্যাক ও। অপারেটর জিন এটি 35 বেস পেয়ার দৈর্ঘ্য বিশিষ্ট, 35 বেস পেয়ার। এর পরে থাকছে স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন মানে একটি অপেরনের সেই অংশ যা একটি নির্দিষ্ট বা একাধিক পলিপেপটাইড সংশ্লেষের সংকেত বহন করে, তাকে বলছি আমরা স্ট্রাকচারাল জিন।
ইকোলাইয়ের এই ল্যাক অপেরনে স্ট্রাকচারাল জিন এই অংশে আসলে 3টে পৃথক জিন সংলগ্ন অবস্থায় থাকে। প্রথমে থাকে ল্যাক জেড জিন, তারপরে থাকে ল্যাক ওয়াই জিন, তারপরে থাকে ল্যাক এ জিন। এর মধ্যে ল্যাক জেড এর দৈর্ঘ্য বেশি, 3510 বেস পেয়ার। ল্যাক ওয়াই জিন এটি 780 বেস পেয়ার এবং ল্যাক এ এটি 820 বেস পেয়ার। ল্যাক এ জিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি হবে ল্যাক ওয়াই এর চেয়ে। ল্যাক এ এর মধ্যে ল্যাক আই এই জিন থেকে তৈরি হয় রিপ্রেসর প্রোটিন। আমরা জিনগুলির অবস্থান এবং তাদের লেংথ কত, তাদের দৈর্ঘ্য কত এখানে দেখলাম। জিনগুলির কাজ কি সেটা আমরা জেনে নেব। ল্যাক আই থেকে মানে যেটি রেগুলেটর জিন, সেখান থেকে তৈরি হয় রিপ্রেসর প্রোটিন। এখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রথমে একটি mRNA তৈরি হয়, এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় mRNA, মেসেঞ্জার আরএনএ। তারপর সেখান থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় রিপ্রেসর প্রোটিন। রিপ্রেসর একটি টেট্রামেরিক প্রোটিন যার 4টি ইউনিট বা 4টি পলিপেপটাইড একক থাকে। এটিকে আমরা বলছি রিপ্রেসর। রিপ্রেসর প্রোটিন। ল্যাক পি বা প্রোমোটার জিন, এতে দুটি নির্দিষ্ট অঞ্চল থাকে, -10 বক্স অ্যান্ড -35 বক্স, যেখানে ট্রান্সক্রিপশন অর্থাৎ mRNA সংশ্লেষ প্রক্রিয়ার সময় আরএনএ পলিমারেজ উৎসেচক আবদ্ধ হয়। আর এরও আগে যেটা -35 বক্স, তারও আগে নির্দিষ্ট অঞ্চল থাকে যেখানে CAP ক্যাটাবলিক জিন অ্যাক্টিভেটর প্রোটিন এবং CAMP সাইক্লিক্যাল অ্যাডেনোসিন মনোফসফেট, এই দুটির একটি জোট আবদ্ধ হয়। তার মানে এটি হচ্ছে মেইনলি আরএনএ পলিমারেজের আবদ্ধের স্থান। ল্যাক ও বা অপারেটর জিন, এই অঞ্চলে যদি রিপ্রেসর প্রোটিন এসে আবদ্ধ হয় তাহলে এই ল্যাক পিতে আবদ্ধ আরএনএ পলিমারেজ অগ্রসর হতে বাধা পায়। ফলে আরএনএ পলিমারেজের অগ্রসর হতে বাধা পাওয়ার ফলে এই যে স্ট্রাকচারাল জিন, সেখান থেকে mRNA সংশ্লেষ ঘটে না, ফলে এই এনজাইমগুলো শেষ পর্যন্ত তৈরি হয় না। অর্থাৎ এনজাইম প্রোডাকশন বন্ধ রাখার জন্য বা কন্ট্রোল করার জন্য রিপ্রেসর প্রোটিনকে আবদ্ধ হতে হয় আরএনএ পলিমারেজের অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য। রিপ্রেসর প্রোটিন কোথায় আবদ্ধ হবে? এই ল্যাক ও অঞ্চলে, অর্থাৎ অপারেটর জিন সেইখানে। আমরা কিভাবে এটা কাজ করে অপেরন সিস্টেমটা, সেটা আলোচনা করার সময় এই পুরো প্রসেসটা আরেকবার দেখে নেব। ল্যাক জেড এই জিন থেকে তৈরি হয় একটি এনজাইম যার নাম বিটা গ্যালাক্টোসাইডেজ। ল্যাক ওয়াই জিন থেকে তৈরি হয় যে এনজাইম, তার নাম ল্যাক পারমিয়েজ। এবং ল্যাক এ জিন থেকে যে উৎসেচক তৈরি হয় তার নাম ট্রান্স অ্যাসিটাইলেজ। এই তিনটি এনজাইম এই তিনটি জিন থেকে উৎপাদিত হয়। আমরা এখানে যা আলোচনা করলাম সেটা হচ্ছে ল্যাক অপেরনের গঠন এবং তাতে থাকা জিনগুলি, তাদের কাজ। পরীক্ষায় ল্যাক অপেরন কাকে বলে, ল্যাক অপেরন কাকে বলে এবং ল্যাক অপেরনের গঠন আলোচনা করতে দিতে পারে। এরপরে আরও একটা জিনিস আলোচনা করব, ল্যাক অপেরনের কার্যপদ্ধতি, সেটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এইচএসের ক্ষেত্রে।
ল্যাক অপেরনের কার্যপদ্ধতি। ল্যাক অপেরন এটির কার্যপদ্ধতি দুটি শর্তের উপর বা দুটি ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটি হচ্ছে ল্যাকটোজ সুগার তার উপস্থিতি বা অনুপস্থিতি, আরেকটি হচ্ছে গ্লুকোজ তার উপস্থিতি বা অনুপস্থিতি। মাধ্যমে ল্যাকটোজ সুগার যদি না থাকে, ল্যাকটোজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ যদি না থাকে তাহলে ল্যাকটোজের মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো দরকার, এইখান থেকে তৈরি হওয়া ল্যাক জেড জিন থেকে তৈরি হওয়া বিটা গ্যালাক্টোসাইডেজ এবং ল্যাক ওয়াই থেকে তৈরি হওয়া ল্যাক পারমিয়েজ, এই দুটি জিন ল্যাকটোজের মেটাবলিজমের জন্য দরকার। যদি এমন হয় যে মাধ্যমে ল্যাকটোজ নেই, তাহলে ল্যাকটোজের মেটাবলিজমেরও প্রশ্ন আসে না। সুতরাং এই দুটি জিন থেকে ওই দুটি ল্যাকটোজ মেটাবলিজমের জন্য দায়ী উৎসেচকের উৎপাদনেরও দরকার হয় না, বরং উৎপাদন হওয়াটাই অপচয় সেক্ষেত্রে। সেই জন্য ল্যাকটোজ অপেরনকে এবার কন্ট্রোল করতে হবে বা বন্ধ রাখতে হবে। তাহলে কি হবে? রিপ্রেসার প্রোটিন তৈরি হবে, অর্থাৎ ল্যাক আই থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রথমে mRNA তৈরি হবে, তারপর সেখান থেকে তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ায় রিপ্রেসার প্রোটিন, একটি টেট্রামেরিক প্রোটিন, রিপ্রেসার প্রোটিন। তো সেই রিপ্রেসার প্রোটিন এসে ল্যাক ও এই অঞ্চলে আবদ্ধ হবে। ল্যাক ও অঞ্চল, যেটা নাকি আরএনএ পলিমারেজের যাত্রাপথে পড়ে এবং ট্রান্সক্রিপশনের গেটওয়ে বলতে পারি এটাকে, যে এই অঞ্চল থেকেই অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন শুরু হয়। আমরা এখানে আরেকটু বিষয় উল্লেখ করে নেব, আগে আরেকটু জিনিস দেখিনি। আচ্ছা, এটা তো আবদ্ধ হলো, আবদ্ধ হলে অসুবিধা হচ্ছে যে ল্যাক পি অঞ্চলে আরএনএ পলিমারেজ যা আবদ্ধ হয়েছে ইতিপূর্বে, আরএনএ পলিমারেজ উৎসেচক এই অঞ্চলে আবদ্ধ হয়েছে আরএনএ পলিমারেজ উৎসেচক। আরএনএ পলিমারেজের দুটি আলফা সাব ইউনিট, একটি বিটা ড্যাশ সাব ইউনিট, এই দুটি আলফা সাব ইউনিট, এই দুটি বিটা এবং বিটা ড্যাশ সাব ইউনিট, বিটা এবং বিটা ড্যাশ সাব ইউনিট, আরেকটি সাব ইউনিট সিগমা সাব ইউনিট, যে সিগমা সাব ইউনিটটি এই অংশে অবস্থান করছে। সিগমা সাব ইউনিট এই নিয়ে হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের আগে আরেকটি উপাদান আবদ্ধ হয়েছে, যেটাকে বলছি আমরা ক্যাটাবলিক জিন অ্যাক্টিভেটর প্রোটিন, সিএপি। এবং সিএপির সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি উপাদান, যেটিকে আমরা বলছি সিএএমপি। তাহলে কি কি আবদ্ধ হয়েছে এখানে? এইটি হচ্ছে আরএনএ পলিমারেজ, আমরা সংক্ষেপে আরএনএ পল লিখছি। এইটি হচ্ছে ক্যাটাবলিক জিন অ্যাক্টিভেটর প্রোটিন বা ক্যাপ এবং সিএএমপির জোট। সিএএমপি এবং ক্যাপের একটি জোট এখানে আবদ্ধ হয়েছে। তো কোথায় আবদ্ধ হয় -35 অঞ্চল, সেই ব্যাপারটাকে আমরা আরেকটু দেখাচ্ছি। এবং এই যে ল্যাক ও অপারেটর জিন, তার অবস্থানটাও এক্স্যাক্ট আরেকটু দেখিয়ে নিচ্ছি, ঠিক পজিশনটা আমরা। তার আগে এটা বলে নিই যে এই যে প্রসেসটা এখন চলছে, এই অবস্থায় মাধ্যমে ল্যাকটোজ নেই, ল্যাকটোজ অ্যাবসেন্ট। তার মানে ল্যাকটোজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ নেই। ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসার প্রোটিন উৎপন্ন হয়ে অপারেটর জিনটাকে ব্লক করেছে। তার ফলে আরএনএ পলিমারেজ যেখানে আবদ্ধ হয়েছে, এই জোট দ্বারা সক্রিয় হয়েও এই অভিমুখে যেতে পারছে না। তার ফলে এখান থেকে mRNA প্রোডাকশন হচ্ছে না, ট্রান্সক্রিপশন হচ্ছে না। ট্রান্সক্রিপশন না হলে ট্রান্সলেশন হয়ে এই এনজাইমগুলোও তৈরি হতে পারবে না। এটা একটা প্রসেস। আচ্ছা, এখানে আমরা উল্লেখ করে নিই যে এই ব্যাপারটা কী। আমরা একটি তন্ত্রী দেখাই। আমরা জানি যে -35 বক্স, সেটা হচ্ছে TTGTCA। তো এছাড়া আরও পরপর CG এটসেট্রা আছে, আমরা সব লিখছি না। তারপরে এখানে ধরা যাক আবার টাটা বক্স চলে এলো, TATATCGC চলছে এইভাবে।
এভাবে চলছে। তো এখানে এই এটা হচ্ছে -10, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেটা সেটা হচ্ছে +1, এখানে 10 হলে 9, 8, 7, -7 হচ্ছে এটি, তার আগে 6, 5, 4, 3, 2, 1, এটা হচ্ছে -1, তারপর এই অ্যাডেনিন হচ্ছে +1, সেখান থেকে +2, +3 করে আমরা ধরে নিচ্ছি এই সাইটোসিন হচ্ছে +28। এখন আর এখানে GTCA এই T -35, তার মানে TTGTCA এটা 35 বক্স, TA এটি -10 বক্স। এখানে -7 থেকে শুরু করে +28 পর্যন্ত 35টি বেস পেয়ার হয়। আমরা একটি করে বেস লিখেছি, আরেকটি তন্ত্রে রাখলে আরেকটি বেস পেয়ার আমরা পেয়ে যেতাম, আমরা একটি দিয়েই বোঝাবো। এই যে -7 আপস্ট্রিমে -7, এইখান থেকে শুরু হচ্ছে ডাউন স্ট্রিম, এদিকে হচ্ছে আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিমে 7টি বেস পেয়ার আর ডাউন স্ট্রিমে 28টি বেস পেয়ার, মোট 35টি বেস পেয়ার নিয়ে হচ্ছে ল্যাক-ও অপারেটর জিন। তার আগে থেকে শুরু হচ্ছে প্রোমোটার জিন, সেইটি 80টি বেস পেয়ার নিয়ে তৈরি। এর মধ্যে এই -7 থেকে এদিকে এসে -10 বক্স পাচ্ছি, যাকে টাটা বক্স বা প্রিবনাও বক্স বলা হয়। তার আগে -35 বক্স পাচ্ছি। এই অঞ্চলে আরএনএ পলিমারেজ এসে আবদ্ধ হয় এই অংশে। তার আগে -80 পর্যন্ত অংশে ক্যাপ আর সিএমপি জোট আবদ্ধ হয়। আর আরএনএ সংশ্লেষ শুরু হয় এই +1 থেকে, অর্থাৎ ল্যাক-ও বা অপারেটর জিনের +1 এই অঞ্চল থেকে আরএনএ সংশ্লেষ শুরু হয়। তাহলে অপারেটর জিন আরএনএ সংশ্লেষের স্টার্ট সাইট ধারণ করে, এটাও তার একটা ইম্পর্টেন্স। যাই হোক, আমরা যেটা দেখলাম যে মাধ্যমে ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট, তখন রিপ্রেসর প্রোটিন দ্বারা ব্লক হওয়ার ফলে আরএনএ পলিমারেজ অগ্রসর হতে না পারার ফলে এই জিনগুলি আর অ্যাক্টিভ হলো না, ল্যাক অপেরন ইনঅ্যাক্টিভ। মাধ্যমে যদি ল্যাকটোজ সুগার থাকে, ওয়েন ল্যাকটোজ ইজ প্রেজেন্ট, তখন কি ঘটতে পারে? মাধ্যমে থাকা মাধ্যমে ল্যাকটোজ সুগার আছে, সাপোজ এটি ল্যাকটোজ, এটা বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমের দ্বারা বিটা গ্যালাক্টোসাইডেজ কোথা থেকে আসবে? সেলের ভেতর বিটা গ্যালাক্টোসাইডেজ আগে থেকে খানিকটা ছিল, একেবারেই বিটা গ্যালাক্টোসাইডেজের লেভেল 0 তা তো না, আগে থেকে খানিকটা ছিল। মাধ্যমে যখনই ল্যাকটোজ সুগার অ্যাডেড হলো, তখন এই বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে কনভার্ট করছে। অ্যালোল্যাকটোজ স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হচ্ছে শর্করাটির, ল্যাকটোজ অ্যালোল্যাকটোজে কনভার্টেড হচ্ছে। দেখে বলছি অ্যালোল্যাকটোজ। তো ল্যাকটোজ অ্যালোল্যাকটোজে কনভার্টেড হওয়ার পর আমরা এইগুলিকে মুছে দিই। এখানে আমরা জানি কোনটি আরএনএ পলিমারেজ আর কোনটা ক্যাপ সিএমপি জোট। ল্যাকটোজ অ্যালোল্যাকটোজে কনভার্টেড হলে অ্যালোল্যাকটোজ মলিকিউলগুলি এই রিপ্রেসারের সঙ্গে যুক্ত হতে পারে। রিপ্রেসার প্রোটিনে অ্যালোল্যাকটোজের সংযোগের নির্দিষ্ট স্থান আছে। তো সেখানে অ্যালোল্যাকটোজ যদি আবদ্ধ হতে পারে, তাহলে অ্যালোল্যাকটোজের প্রভাবে এই রিপ্রেসার প্রোটিনের কনফরমেশনাল চেঞ্জ বা গঠনগত পরিবর্তন ঘটে, যা রিপ্রেসার প্রোটিনকে এই ল্যাক-ও অঞ্চলে আবদ্ধ হয়ে থাকতে বাধা দেয়। অর্থাৎ ল্যাক-ও বা অপারেটর জিন থেকে অ্যালোল্যাকটোজ রিপ্রেসার প্রোটিনকে রিমুভ করে, সরিয়ে দেয়। তো রিপ্রেসার প্রোটিনকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে অপারেটর জিন অঞ্চলটি এখন পলিমারেজের আরএনএ পলিমারেজের মুভমেন্টের জন্য ফ্রি হয়ে যায়। ল্যাক-ও অঞ্চলটি এখন
রিপ্রেসার প্রোটিন না থাকার জন্য উন্মুক্ত হয়ে আছে। ফলে আরএনএ পলিমারেজ এই ক্যাপ সিএএমপি জোটের দ্বারা অ্যাক্টিভ হয়ে এই অভিমুখে যেতে থাকে। এই অভিমুখে এটা যদি চলতে চলতে শেষ পর্যন্ত পৌঁছায় তাহলে তৈরি হয় mRNA বা মেসেঞ্জার আরএনএ। ল্যাক ওয়ের +1 থেকে শুরু হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এই পর্যন্ত মেসেঞ্জার আরএনএ সংশ্লেষ ঘটবে। এরপরে এতে পলি এ টেইল অ্যাডেড হবে, ফলে এর লেংথ আরও বাড়বে, আর এদিকে ক্যাপ সংযুক্ত হবে। আলটিমেটলি এটা হবে একটি কমপ্লিট mRNA। এরপর আচ্ছা, এখানে উল্লেখ করি যে mRNA-তে যেহেতু এখানে 3টি ডিফারেন্ট পলিপেপটাইড উৎপাদনের জন্য জিন রয়েছে, তাই এটাকে আমরা পলিসিস্ট্রনিক mRNA বলছি। সাধারণত প্রোক্যারিওটিক কোষেই পলিসিস্ট্রনিক mRNA পাওয়া যায়। একটি mRNA যার স্ট্রাকচারাল জিনের মধ্যে 3টে ডিফারেন্ট এনজাইম তৈরির জন্য দায়ী জিন আছে তাকে বলছি পলিসিস্ট্রনিক। যদি এমন হতো এই পুরোটাই একটা এনজাইমের জন্য সংকেত বহন করতো, বলতাম মনোসিস্ট্রনিক। সাধারণত প্রোক্যারিওটিক কোষেই পলিসিস্ট্রনিক mRNA পাওয়া যায়। এরপর হবে ট্রান্সলেশন, রাইবোজোম আবদ্ধ হবে, যেভাবে ট্রান্সলেশন হয় তার মাধ্যমে এই পুরো সিস্ট্রন থেকে একটি পলিপেপটাইড সংশ্লেষিত হবে। ইনিশিয়ালি একটি পলিপেপটাইড সংশ্লেষিত হলো, সিঙ্গল পলিপেপটাইড। এরপর পোস্ট ট্রান্সলেশনাল যে মডিফিকেশান হয়, ট্রান্সলেশন পরবর্তী পরিবর্তন, সেখানে কি হবে, এই পলিপেপটাইডটি 3টি ডিফারেন্ট পার্টে ভেঙে যাবে, 3টে ডিফারেন্ট পলিপেপটাইড। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটি পলিপেপটাইড হলো, এইখান থেকে এই পর্যন্ত একটি পলিপেপটাইড হলো, এইখান থেকে এই পর্যন্ত আরেকটি পলিপেপটাইড হলো। এর মধ্যে এই যে পলিপেপটাইডটি লঙ্গার দ্যান দ্য আদার টু, এই পলিপেপটাইডটি একটি পলিপেপটাইড কুণ্ডলীকৃত হয়ে একটি ইউনিট তৈরি করবে। এরকম 4টি পলিপেপটাইড ইউনিট নিয়ে তৈরি হওয়া একটি টেট্রামেরিক প্রোটিন হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম। তার মানে একটি বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি হওয়ার জন্য এইরকম 4টে পলিপেপটাইড লাগবে। এটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম। এখানে এই দ্বিতীয় ক্ষেত্র, এইটি থেকে তৈরি হবে একটি এনজাইম যেটা হচ্ছে ল্যাক পারমিয়েজ মোনোমেরিক প্রোটিন। ফলে এই একটি পলিপেপটাইডই কুণ্ডলীকৃত হয়ে তৈরি হচ্ছে ল্যাক পারমিয়েজ। আর ট্রান্স অ্যাসিটাইলেজ এটা হচ্ছে ডাইমেরিক প্রোটিন, অর্থাৎ এইরকম 2টি পলিপেপটাইড 2টি ইউনিট তৈরি করবে, সেই 2টি ইউনিট জুড়ে তৈরি হবে একটি ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইম। এবং এই দুটি এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেজ এবং ল্যাক পারমিয়েজ, তারা ল্যাক ওপেরন মানে ল্যাকটোজ সুগারের মেটাবলিজম তার সঙ্গে রিলেটেড। যদিও ট্রান্স অ্যাসিটাইলেজ ল্যাকটোজ মেটাবলিজমের সঙ্গে রিলেটেড নয়, কিন্তু সেটা একটি সিস্ট্রনের মধ্যে রয়ে গিয়েছে ঘটনাচক্রে। তো এইভাবে ল্যাকটোজ যখন মাধ্যমে প্রেজেন্ট তখন এই এনজাইমগুলো তৈরি হচ্ছে। এবার গ্লুকোজের প্রসঙ্গে আমরা আসি। যদি এমন হয় মাধ্যমে গ্লুকোজ আছে, তাহলে যেটা হয়, গ্লুকোজ এটা বাধা দেয় অ্যাডেনাইলেট সাইক্লেজ এনজাইমকে বাধা দেয়। অ্যাডেনাইলেট সাইক্লেজ অ্যাডিনোসিন মোনোফসফেটকে, এটা সাইক্লিক্যাল অ্যাডিনোসিন মোনোফসফেটে কনভার্ট করে। যদি অ্যাডেনাইলেট সাইক্লেজ বাধাপ্রাপ্ত হয় তাহলে এই প্রসেসটিও বাধা পায়, অর্থাৎ সিএএমপি তৈরি হয় না। সিএএমপি আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিএএমপি এবং ক্যাপ প্রোটিনের জোট আরএনএ পলিমারেজকে অ্যাক্টিভেট না করলে এই ট্রান্সক্রিপশন হবে না, অর্থাৎ এইটি হবে না। যদি এই ক্যাপ এর সঙ্গে সিএএমপি যুক্ত না হয় তাহলে কিন্তু এই প্রসেসটি সম্ভব না, অর্থাৎ অপেরন ইনঅ্যাক্টিভ থাকবে। গ্লুকোজের প্রেজেন্সে সিএএমপি তৈরি হয় না, ফলে সিএমপি ক্যাপ জোট হয় না, তার ফলে আরএনএ পলিমারেজ অ্যাক্টিভেটেড হয় না, তার ফলে অপেরন তার যে এই ঘটনাগুলি সেগুলি ঘটে না এবং ইনঅ্যাক্টিভ থাকে। তার কারণ হচ্ছে মাধ্যমে যখন গ্লুকোজ আছে তখন ব্যাকটেরিয়া গ্লুকোজকেই তার মেটাবলিজমের জন্য ব্যবহার করবে, তখন সে ল্যাকটোজকে ব্যবহার করবে না, তাই এই প্রসেসটাকে বন্ধ করে রাখাই স্বাভাবিক ঘটনা। যদি মাধ্যমে গ্লুকোজ না থাকে তাহলে কি হবে, গ্লুকোজ নেই, তার ফলে অ্যাডেনাইলেট সাইক্লেজকে ইনঅ্যাক্টিভ করার ঘটনাও ঘটবে না,
তার ফলে সিএমপি প্রোডাকশানের বাধা পাবে না। সিএমপি প্রোডাকশানে বাধা না পেলে সিএমপি তৈরি হবে, তৈরি হলে ক্যাপ সিএমপি জোট তৈরি হবে। ক্যাপ সিএমপি জোট তৈরি হওয়া মানে এই ক্যাপ সিএমপি জোট আরএনএ পলিমারেজকে অ্যাক্টিভেট করবে। রিপ্রেসার প্রোটিন এই মুহূর্তে কাজ করছে না, তার ফলে আরএনএ পলিমারেজ রান করবে, ট্রান্সক্রিপশন ঘটে আরএনএ তৈরি হবে, ট্রান্সলেশন ঘটবে, পোস্ট ট্রান্সলেশনাল চেঞ্জ হয়ে বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাক পারমিয়েজ অ্যান্ড ট্রান্সঅ্যাসিটাইলেজ এনজাইমগুলি তৈরি হবে। এই হচ্ছে ল্যাক অপেরনের কার্যপদ্ধতি।